থেকেই পড়াশোনা করেন এবং বিস্তৃত ক্ষেত্রের মানুষের সঙ্গে তার যে সংযোগ সেটাও কিন্তু ঈর্ষণীয়। তার পরিচয় বহন করছে আজকে মঞ্চে, এখানে আমাদের নক্ষত্র ঘোষিত মঞ্চ, যেখানে প্রায় প্রতিটি ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের আমরা আমাদের মধ্যে পেয়েছি। যদি সিরিজের পক্ষ থেকে আমরা তাদের সমস্ত অতিথিদের একটু শ্রদ্ধা জানাবো, বরণ করে নেব। আজকে অনুরোধ করছি সেই কাজটি সংগঠিত করার জন্য কবি সুবোধ সরকার, বিশিষ্ট চিত্রশিল্পী শোভা প্রসন্ন, কলকাতার সবুজ ময়দানের নক্ষত্র, সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র শ্যাম থাপা, তার পাশেই আমাদের এই সময় বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল, একই সঙ্গে অসামান্য অভিনেতা এবং পরিচালক অর্জুন চক্রবর্তী, নগর বাউল রঞ্জন প্রসাদ, অন্য ধারার বাংলা গানের অন্যতম প্রবর্তক, দীর্ঘদিন আমাদের মুখ্য বাক্যকার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারে, আর যাকে ছাড়া আজকে আমরা এই দিনে পৌঁছতেই পারতাম না, অনিন্দা সবার অত্যন্ত শ্রদ্ধার স্যার, তারই পরিকল্পনা এবং পরিচালনায় এই জীবন পূর্ণ করো অ্যালবামটি সর্বশেষে যার গানের সমৃদ্ধ এই অ্যালবামটি। আমরা সৌমিত্রদার জন্য গোড়াতেই একটি নীরবতা পালন করেছি। সৌমিত্রদার জন্য নীরবতা পালন করছে ভাবতেই খুব খারাপ লাগে। আবার এটাও ঠিক, সৌমিত্রদা হঠাৎ করে বড় বেশি অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হওয়ার কিছুদিন আগে, 3 সপ্তাহ আগে বোধহয় আমরা আমাদের এই অ্যালবামের জন্য যে প্রয়োজনীয় রেকর্ডিং সেটা করে ফেলতে পেরেছিলাম। যদি করা না হতো তাহলে কি হতো বলা যায় না। সৌমিত্রদার না থাকাটা আমাদের এই সময়ে সত্যি সত্যি লাস্ট অফ দ্য মহিকান্স বলতে যেটা বুঝি প্রকৃত অর্থে মহিলীয় এবং সমস্ত সত্তা নিয়ে একজন শিল্পী হয়ে ওঠা, শিল্প সাহিত্য সংস্কৃতি সবকিছুর সঙ্গে তার যে নিবিড় যোগ, এটা আমাদের সকলকে বাঙালি হিসেবে গর্বিত করে প্রতিবার প্রতি মুহূর্তে। সৌমিত্রদা একমাত্র ওই মানের কিংবদন্তি শিল্পী যিনি একাধারে অভিনেতার পাশাপাশি নাট্যকার, গল্পকার, কবি, পরিচালক, কি নন, ছবি আঁকতেন তিনি অবসর যখনই সময় পেতেন। এই সমস্ত সত্তার পরিচয় প্রকাশ করেছিল সৌমিত্রদার মধ্যে এবং অনেকে খুব গর্বের সঙ্গে বলেন যে একমাত্র অভিনেতা যার কিন্তু কাব্যগ্রন্থ আছে, যার গদ্য সংগ্রহ আছে এবং শিক্ষার দিক থেকে এবং তার প্রকাশের দিক থেকে কখনো কোনো তাৎপর্য করেননি। খুব সত্যি কথা, যার জীবনের শুরু শিশির ভদ্রের মতো নাট্য ব্যক্তিত্বের হাত ধরে চলচ্চিত্র আদি তত বিশাল প্রাপ্তি। একই সঙ্গে বলবো এই যে ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর, হাস্যমুখে সৌমিত্রদা এবং গৌতমদেব, এই আমার সাথে ওনার পরিচয় ওনার ছেলের সূত্রে, যদিও দেখা গেল বাবার সাথেই জড়িয়ে গেছি ম্যাক্সিমাম। তারপর আস্তে আস্তে আমাদের বাড়িতে হুজুগে গান বাজনার একটা প্রচলন আছে, তাতেই উনিও দেখলাম গা ভাসিয়ে দিলেন সেটাতে। সেটাতে এত তীব্রভাবে ওনার মধ্যে যে গেঁথে গেছিল সেটা বুঝতে পারিনি। তাই 18 মাস ধরে ওনার যদিও কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা বা পারিবারিক ক্ষেত্রেও কোনো সাংগীতিক কোনো ভূমিকা ছিল না বা পরিবেশ ছিল না, সুতরাং সেক্ষেত্রে কণ্ঠে সুর এনে গান গাওয়া, সেক্ষেত্রে উনি যে পরিশ্রম বা যে অধ্যাবসায় বা যে নিবিড় অনুশীলন করেছে, তাতে এই বয়সে পৌঁছে তাতে আমি নিজে অত্যন্ত আমারই নিজের শ্রদ্ধা বেড়ে যায় এবং আমার আগ্রহ বেড়ে যায়। আস্তে আস্তে যখন উনি ভাবনা শুরু করলেন যে গানগুলো একটু কোনো একটা জায়গায় যদি চিরস্থায়ী করা যায়, সেক্ষেত্রে আমাদের কাছে দেবদূতের সমান হয়ে চলে এলেন সৌমিত্রবাবু। তো শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বলা যায় আবির্ভাব ঘটল। তো তাতে আমাদের এই সিডিটার একটা আমাদের আলাদা একটা মাত্রা বা মর্যাদা পেল। নমস্কার সুধীজন,
গতকাল একটা শব্দ আমাদের সকলকে খুব তাড়িত করেছিল। সতীনাথ তার সাক্ষী। সতীনাথ তাড়িত হয়ে সেই শব্দটা একাধিকবার উচ্চারিত করেছে বিভিন্ন অনুষ্ঠানে। আমি সেইটা আজ প্রথমে ওর কাছ থেকে কেড়ে নিয়ে, যদিও আমার শোনা, আমার দেখা একটি শব্দ, তার নাম পেরেন্তে। এটা গতকাল কবির সুমন সকালবেলার একটা অনুষ্ঠানে একজনের স্মরণ সভায়, এই নিকারাগুয়ে থাকার সময় শোনা যে সমস্ত সোলজার যারা বিগত হয়ে গেছেন, তাদের নাম যখন উচ্চারিত হচ্ছিল, তখন সভার হাজার হাজার মানুষ পেরেন্তে পেরেন্তে বলে চেঁচাচ্ছিলেন, বলছিলেন। এর বাংলা শব্দ হচ্ছে, বা ইংরেজি হচ্ছে প্রেজেন্ট, উপস্থিত। অর্থাৎ আজকে যখন সৌমিত্রদার কথা হলো, তিনি এখানে পেরেন্তে, তিনি এখানে উপস্থিত। সবাইকে যে আমাকে এই যে অনুষ্ঠানে ইনভাইট করেছেন বলে সবাইকে দেখতে পাচ্ছি, আর স্পেশালি আমাদের মিনিস্টার গৌতম দিকে দেখতে পেরেছি। আর আমার সত্যি 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 বলবো, আমার ছেলে সোমনাথ বলে এই প্রোগ্রাম আছে আজকে, চলো, তার বেশি কিছু জানি না। এই কিছু বছর থেকে আর কি, আগে কিছু তবু জানতাম, কিন্তু এই কিছু বছর থেকে, 7-8 বছর থেকে আমাকে কিছু বলে, আমাকে ফোন করে জানিয়ে দিচ্ছে তুমি এই বছরে এই সময় রেডি হয়ে থাকবে, চলে আসবে। আমি 8 মিনিট জিজ্ঞেস করি কে থাকবে, এ থাকবে, আর ওইটুকু। সেজন্য আমার ভুল হতে পারে, কিন্তু একটাই বিশ্বাস, সৌমিত্র বাবু, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আমি কিছু বলবো, আমি অনেক কাজ করি, আর সৌমিত্র দা বলবো, কারণ 40 বছরের বেশি ওনাকে জানি, ওনার মেয়েকে শেখাতাম। এত একটা ভালো লোক গেছে বলে আমার দাদা চলে যাবার মতো। যাই হোক, উনি চলে যায়নি, সবাইকে ওনার কাজ, ওনাকে ভাবলে ওনার কাজ মনে হয়। তেমনি করে আমি ওনাকে জানি, একটা কাজ জানি না তা না, একটা কাজ যে ভালো করে করতে পারে সে অনেক কাজ করতে পারে। সেটা আপনারা স্পষ্ট হয়েছে, আমিও স্পষ্ট হয়েছি। আমি সেটা বিশ্বাস করি। আমি ছেলেদের কাছে সবসময় বলি, একটা কাজ ভালো করো, অনেক কাজ ভালো করতে পারবে। আমি আর বেশি কিচ্ছু জানি না। আর সবাইকে জানে এই জীবন পূর্ণ করে, সবাই চাই এটা নিজের জীবনটা পূর্ণ হোক। সেটার জন্য আমাদের সত্যি আমরা সবাই এটার জন্য প্রার্থনা করব। এই করোনা হয়ে গেছে, রাষ্ট্রে কিছু করতে পারিনি, এবছর কিছু করতে পারবো মনে করি আর কি। আর আমি বাংলাতে আপনাদের পড়াতে চাই না, আর আমাকে মাফ করবেন কিছু ভুল হলে। নমস্কার। নমস্কার। সবচেয়ে কঠিন কাজ গান সম্পর্কে কিছু বলা, এবং যে সিডিটি বা যেটি অডিও ভিডিও যেটি আজকে এখানে প্রকাশিত হবে, সেটি সম্ভবত আমরা এখনো কেউ শুনতে পাইনি বা দেখতে পাইনি। সুতরাং না শোনা গান বা না শোনা কোনো ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করাই উচিত। কিন্তু আমরা সকলে যে বিরাট একটা আশা নিয়ে বসে আছি যে এই মুহূর্তে মন্ত্রী গৌতম দেব আর মন্ত্রী নন, এই সময়টুকুর জন্য অন্তত, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য অন্তত গায়ক গৌতম দেবকে আমরা আবিষ্কার করব। এটাই হচ্ছে আজকের সন্ধ্যার সবচেয়ে বড় প্রাপ্তি হবে, এবং আমি সেটার দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছি। সৌমিত্রদা সম্পর্কে বলার কোনো
মানেই হয় না। আমি 40 বছর সৌমিত্রদার আবৃত্তি শুনে আসছি, সুতরাং তিনি আমাদের প্রবাদ এবং ঘটনাচক্রে এই সিরিজে তিনি অংশ নিয়েছেন, সেটা অত্যন্ত ভালো লাগছে আমাদের। তার কণ্ঠটি আর একবার আমরা সবাই মিলে শুনতে পাবো। যেটা আমার আর একটা কথা বলে যেটা আমি শেষ করব, সেটা হচ্ছে গৌতম দার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। আমি উত্তরবঙ্গে একাধিকবার গিয়েছি ওর আমন্ত্রণে, উত্তরবঙ্গ বইমেলায় উদ্বোধন করতে গিয়েছি। তাছাড়াও কলকাতায় দেখা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা হয়েছে, কিন্তু ঘুণাক্ষরে আমি জানতে পারিনি তিনি গান করেন। এটা আরেকটা কি বলবো, তার আশেপাশে যারা থাকেন তারাও এত সংযত যে কখনো এই মুখ ফসকে বের করে দেননি কথাটা, কিন্তু কাজে করে একেবারে সরাসরি একটা সিডি তৈরি করে বা অডিও ভিডিও যাই বলুন না কেন সেটা তৈরি করে আজকে সেটা আমাদের দিচ্ছেন। সেটার জন্য আমি প্রথমে শুনেছিলাম যখন গৌতমদা ফোন করলেন, শুনে বললাম আপনি গান গিয়েছেন, আমি চমকিত হলাম। Honorable Mr. Gautam Da, all the personalities on the stage, ladies and gentlemen, my friends, media friends, যেরকম উনি বললেন, it is also surprise for me कि Gautam Da গান গিয়েছেন, গাচ্ছেন। He called me yesterday, I think 10 days back. দেখে উনি বলেছেন you must come. তো আমি তো গৌতম দার সঙ্গে অনেক নর্থ বেঙ্গলে অনেক সাথে থাকি। দেন lot of in sports as I am also the sports development chairman of North Bengal. So I have a lot of discussion with Gautam Da. আমি জানি উনি ভালোবাসেন আমাকে। So এখানে তো all the friends, অনেক young friends, they don't know me most probably. But Soumitra Da, Uttam Kumar Da, they used to love me very much. Because when they were star and I used to play for East Bengal, Mohun Bagan, তখন একটা ফাংশন ছিল, অ্যাওয়ার্ড ফাংশন। I was also getting one award in that function. Chitra Jagat, something like that in the long time back. So there was Uttam Kumar was there in that function. He told me, তুমি খালি ইস্ট বেঙ্গলের জন্য গোল করছো, তুমি আমার মোহনবাগানে খেলছো না, কি ব্যাপার? তো আমি বললাম ওকে, নেক্সট টাইম আই গো টু মোহনবাগান ফর ইউ, আই টোল্ড হিম। এন্ড সৌমিত্র দার সঙ্গে তো অনেকবার দেখা হতো, উনি আমাকে খুব ভালোবাসতেন। এই যে 2020, this virus time has taken so many lovable people, from us. And this is, I think, after a long time, এরকম এটাকে এসছি just because otherwise why now? এই যে ভাইরাসের আগে তো আমরা জানি না এভরি স্যাটারডে সানডে কত ফুটবল ম্যাচে চিফ গেস্ট দিস এন্ড দ্যাট, এত বিজি থাকতো আমাদের। বাট I came here after a long time and very happy. I met so many great people of film industries, I saw them in the newspaper. Some dadas, always I used to meet in any government function or Mamta Didi function, I meet them. And it's nice time, and Gautam Da has given us really great surprise that he can sing also, like he saying that আমরা দেখবো শুনবো। And আমি বেশি কিছু বলবো না। It's my congratulation to Gautam Da. আপনি এরকম মানুষের একটা গান করেছেন যে আমাদের বেঙ্গলে একটা নক্ষত্র যাকে বলে, people used to talk that Uttam Kumar is Rajesh Khanna, Soumitra Chatterjee is Amitabh Bachchan. We used to talk. I don't know you guys talk or not, but দুজনের মানুষে আমরা এরকম কথা বলতাম আমাদের ফ্রেন্ড সার্কেলে। So it's a great that Gautam Da is singing on our beloved Soumitra Da উপরে একটা গানই করেছেন। It's a great thing. So I like to congratulate Gautam Da. And thank you very much that this effort you have taken for the great person. Thank you.
Thank you very much. Namaskar to everybody. Thank you. সমবেত সুধীজন, সবাইকে স্বাগত। কারণ এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা এসছেন যার সঙ্গে আমারও প্রাণের যোগাযোগ। উন্নয়ন মাননীয় মন্ত্রী গৌতম দেব যার সঙ্গে জড়িত। উন্নয়নের সঙ্গে সঙ্গীতের কিন্তু কোনো বিরোধ নেই। আমি দীর্ঘদিন এই রাজ্যের চিফ আর্কিটেক্ট ছিলাম। আমার কাজ ছিল মানুষের জন্য ঘর বাঁধা, কিন্তু পাশাপাশি মানুষের জন্য গান বেঁধে গেছি অক্লান্তভাবে। তার কারণ আমি নিজের হৃদয় দিয়ে অনুভব করেছি যে মাথার ওপর ছাদ থাকা তার যত গুরুত্বপূর্ণ, হৃদয়ে প্রাণে সুর থাকাটা ততটাই গুরুত্বপূর্ণ, নইলে এই গ্রহটাকে অসুরের হাত থেকে বাঁচানো যাবে না। তো সেই সিকিম বর্ডার থেকে সুন্দরবন পর্যন্ত ঘুরে ঘুরে যে কাজের বিস্তৃতি, উত্তরবঙ্গের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমার প্রচুর কাজ ছড়িয়ে আছে দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে, পাহাড়তলিতে, উপত্যকায়, শিলিগুড়িতে। এবং গৌতমবাবুর সঙ্গে আমার কাজের সূত্রে আলাপ হয়নি, কারণ উনি যখন মন্ত্রিত্বে এসছেন তার আগে আমি অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে একাডেমিতে চলে গেছি অবসর নিয়ে। এখন আমি শুধুই লেখাপড়া এবং পঠন পাঠন নিয়ে থাকি। আমি খুব খুশি হলাম, অসম্ভব আনন্দ পেলাম যে একজন ব্যস্ততম মন্ত্রী যে সঙ্গীতে আত্মনিয়োগ করেছেন। এখানে আমি বলি, আমি নিজে বোধ করেছি, অনুভব করেছি, ন বিদ্যা সঙ্গীত আত্মরা, যাই হয়ে থাকুক না কেন। নিহিল উল্ট্রা বলে একটা কথা আছে, অরবিন্দ সারা জীবন যে ইনস্টিটিউটে কাজ করেছে, নিহিল, নাথিং বিয়ন্ড। আমি বলবো নাথিং বিয়ন্ড মিউজিক, ন বিদ্যা সঙ্গীত আত্মরা। আমি অভিনন্দন জানাচ্ছি, আমি সাধুবাদ জানাচ্ছি। এরকম একটি প্রযুক্তি এবং একটি সুন্দর জিনিস উপহার দিতে চলেছেন উনি। আর সৌমিত্র বাবুর কথা কি আর বলবো, আমার কর্মজীবনে ওনার সঙ্গে পরিচিত ছিল, কারণ বিভিন্ন স্টুডিও উন্নয়নের সময় নিউ থিয়েটার্সই হোক গিয়ে আমারই পরামর্শ নেওয়া হতো। আমি সাধুবাদ জানাচ্ছি। আর উপস্থিত সবাইকে বলছি যে আপনারা সবাই শুভেচ্ছা দিন, সুরকে বাঁচিয়ে রাখুন। সুর থাকলে এই গ্রহ থাকবে, আমরা সবাই থাকবো। নমস্কার। নমস্কার উপস্থিত সমবেত সকলকে আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। থ্যাংকস ফর ইউর জেনারেস ডেসক্রিপশনস, ইন্ট্রোডাকশন। তো হ্যাঁ, এই কথা সত্যি। এখানে যিনি বসে আছেন মন্ত্রী গৌতম দেব, তাকে আমি মন্ত্রী হিসেবে যত না চিনি তার থেকে বেশি বন্ধু হিসেবে চিনি। এবং পরিচয়টা হয়েছিল এইভাবেই যে আমার একটি ছবির কাজ চলছিল উত্তরবঙ্গে, এবং সেখানে প্রায় 100 মতো ইউনিট মেম্বার্স আমরা সবাই মিলে ছিলাম, পাশাপাশি দুটো তিনটে হোটেল মিলে। তো সেই সময় একটা অযাচিত আক্রমণ হয় আমাদের উপর, এবং সেটা একা আমি গিয়ে রুখে দাঁড়িয়েছিলাম বলে তার উপর আরো চাপ এসেছিল। এবং সেই সময় একমাত্র এক কথায় যে লোকটা আমার পাশে এসে দাঁড়িয়েছিল তার নাম গৌতম দেব, এবং সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু। এবং গৌতম দা কখনো ডাকলে আমি না করি না, সেটা শিলিগুড়িতে অথবা কলকাতাতে। রবীন্দ্রনাথ এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনকে নিয়ে কোনো বাক্য ব্যয় করার মানে হয় না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিচয় একটাই, সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের পরিচয় যেমন রবীন্দ্রনাথ, যদিও দুজনকে হয়তো এক আসনে বসানো যায় না, কিন্তু যে মানুষগুলো তাদের শিল্প মাধ্যমে, তাদের জীবনের কর্ম মাধ্যমে এগোতে এগোতে, সৃষ্টি করতে করতে একটা সময় প্রায় স্বর্গের দোরগোড়ায় পৌঁছে যায়, এরা হচ্ছে সেই মানুষ। তাই
তাদের কোনো মৃত্যু হয় না, তারা সবসময় অমর। সুতরাং যেমন রবীন্দ্রনাথ আছেন এখানে, তেমন সৌমিত্রদাও আছেন, এবং সৌমিত্রদার গলা যতদিন যেভাবে শুনবো, রবীন্দ্রনাথের কবিতা লেখা, রবীন্দ্রনাথের চর্চা যতদিন আমরা করব, ততদিন মানুষ হিসেবে আমরা ঋদ্ধ হব। আমি বিশ্বাস করি মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে, আর সেই কর্ম যখন উত্তরোত্তর বৃদ্ধি হয়, যখন শিল্পের পর্যায়ে যায়, তখন সে মনে রাখার মতো হয়ে ওঠে। ঠিক যেভাবে যদি বলি হুসেন বোল্টের দৌড় শিল্পের পর্যায়ে গেলে হুসেন বোল্ট বিস্ময়কর হয়ে ওঠে, ঠিক যেভাবে আমার পাশে বসে থাকা মানুষটি একটি বাইসাইকেল কিক শিল্পের পর্যায়ে গেলে সেই ছোটবেলাকার আবেগটা পাশে বসে থাকলে আবার ফিরে আসে। ঠিক সেইভাবে এইটুকুই আর কামনা করবো। হ্যাঁ, গৌতমদা গান গায় আমি জানতাম, আমি অনেকদিন ধরেই জানি, সেটা কিন্তু শোনার সৌভাগ্য হয়নি। তাই যে অর্জুনের মতো সুগায়ক বাংলা চলচ্চিত্র জগতে খুব কম আছে, আমাদের আশেপাশে খুব কম আছে, এবং দীর্ঘদিন কেটেছে অর্জুনের গান শুনে, অর্জুনের সাথে সন্ধে কাটানো। এত ভালো গজল খুব কম। অর্জুন ইজ অলওয়েজ আ গুড কোম্পানি। নমস্কার আপনাদের সবাইকে। আমি একটা কথা পরিষ্কার এবং খুব অনেস্টলি বলতে চাই যে আমি এখানে সৌমিত্রদার জন্য আসিনি, কারণ সৌমিত্রদাকে আমি চিনি ছোটবেলা থেকে। আমার যখন জ্ঞান হয়নি তখন থেকে পুরো কাকা বলতাম, আমার পূর্ণদার শরীরে থাকতেন। তারপর যখন জ্ঞান হয় তখন দেখলাম যে অ্যাম্বাসেডার গাড়ি থেকে নামছেন, উঠছেন, একজন সুপুরুষ নিজের মেয়েকে মডার্ন হাই স্কুলে দিতে যাচ্ছেন, আবার আসছেন। তারপরে জানতে পারলাম যে উনি বিশাল বড় অভিনেতা। আমি সৌমিত্রদাকে খুব ভালো করে চিনি, উনি কি মাপের মানুষ ছিলেন এবং এখনো আছেন আমাদের মধ্যে। আমার খুব কৌতূহল ছিল গৌতম বাবুর জন্য। আমি জানতাম না ওনার ভূমিকা এই দিকেও আছে, এবং একজন সুগায়ককে শোনার জন্য কিন্তু আমি খুব দৌড়ে যাই, মানে আমার খুব ইচ্ছে করে। কারণ আমাদের এই শিল্প জগতে এই অডিও খুব ভালো করে জানে যে আমাদের এমনই একটা আখড়া যেখানে দুটো কুস্তিগিরই জিততে পারে। এখানে কোনো হার কিংবা জিত নেই। শিল্প এমনই একটা জিনিস যেখানে হার জিতের মতন অসভ্য ব্যাপারটা নেই এখানে। কাজে আমার খুব ইচ্ছে ছিল এবং আমার খুব কৌতূহল যে একজনকে যাকে অন্য একটা ভূমিকায় এতদিন ধরে দেখে এসেছি, আজকে সুগায়ক হিসেবে আমি তাকে পেতে চলেছি। এটা আমার কাছে একটা অকল্পনীয় ব্যাপার এবং খুব ভীষণ কৌতূহলী, আমার একটা রোমাঞ্চ যাচ্ছে। আমার মনে হয় যে এই ট্রায়ো, এই থ্রি মাস্কেটিয়ার্স, যারা একজন অতি মানব ছিলেন, একজন খুব অভিনেতা ছিলেন এবং সুবক্তা ছিলেন, এবং একজন আমার মনে হয় সুনেতা এবং সুগায়ক হিসেবে আমি তাকে পেতে চলেছি। এইটার জন্যই আমার এখানে আসা। এবং গান, বিশ্বাস করুন আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। তো আমার একটা ক্লাস 4-এ তখন একটা ফাংশন হচ্ছে, তো তাতে আমি আমাকে নেয়নি কারণ আমি দুষ্টু ছিলাম বলে। তো আমি ওই যে গানটা হচ্ছে সেই গানটা আমি গুনগুন করে গাইছিলাম। তো আমার যে টিচার সুনীলা রয় বলে হেড মিস্ট্রেস, তিনি বললেন যে অর্জুন ইউ সিং ভেরি ওয়েল। আই সেড নো, আই ডোন্ট নো হাউ টু সিং। বলে নো নো নো, if you are so good I will take you to the music teacher and if he approves then I will take you to this function. বলে আমাকে মিউজিক টিচারের কাছে নিয়ে গেলেন। নাগরমাল এখনো আমার মনে আছে, ওনার গলা অমিতাভ বচ্চনের থেকে ডবল, ভাঙা হারমোনিয়াম নিয়ে বসে আছেন আধা অন্ধকার ঘরে। আমি যখন গেলাম তখন বললেন যে গান গায় না। তখন বললেন হ্যাঁ। তো বলে বলো, বসো, বলো সা। আমি রাজস্থানের ছেলে, ওনার হিন্দি, সেই জন্য হিন্দিতে বলছিল। তো আমি ভাবলাম যে ওনার মতন করে গলায় যদি আমি গাই করতে পারি তাহলে আমি গান শিখে যাব। এটা কিন্তু একদম গল্প নয়, এটা ঘটনা। আমি আমার যথাসম্ভব কচি গলাটাকে ওনার মতন করে আমি বললাম যে সা। উনি ভাবলেন আমি ওনাকে ভ্যান চাচ্ছি। অলরেডি আমার একটা এস্টাবলিশমেন্ট হয় না যে মানে এই দুষ্টু কাজেই মানে এটাই করবে, এরকম কি মার মারলেন জানেন তো। তখনকার দিনে এরকম পেরেন্টস ছিল না যে কথায় কথায় স্কুলে চলে যাচ্ছে, মানে কি মার মারলেন। মেয়ে বললেন যে তোর জীবনে কোনোদিন কিছু হবে না। আমি হঠাৎ করে বলতে পারি তোর কোনোদিন কিছু হবে না, কিন্তু আমি যত বলছি না আমি ভাবছি না আমি আর একটা থাপ্পড়, মানে আমি বলছিলাম যে আরেকটা থাপ্পড়, এইরকম ভাবে মেরেছিলেন আমাকে।
এবং বাবার কাছে যখন কমপ্লেন করলেন, বাবা বললেন যে বেশ করেছে, তুমি নিশ্চয়ই দুষ্টুমি করেছো। এই হচ্ছে গোড়াপত্র আমার গানের। আমি যখন কোনো গান গাই কিংবা পোডিয়ামে যেমন অরিন্দ বললো আমরা একসঙ্গে গাইতাম, আমার 13টা অ্যালবাম রিলিজ হয়ে গেছে অলরেডি। তো ওই নাগামনের কথা মনে পড়ে, সেই সময় মনে পড়ে গানের মতন কোনো জিনিস হয় না। নমস্কার। আপনারা অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছেন এবং আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সম্পর্কে বিশেষ কিছু আমার বলার ধৃষ্টতা হবে। আমি সবাইকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবং তারা সবাই তাদের ব্যস্ততম শিডিউলের মধ্যে এখানে এসছেন একটা কাজকে স্বীকৃতি দিতে। ট্রু সেন্সে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমি প্রায় 4.5 দশক, প্রায় 45 ইয়ার্স একটা অন্য কাজের মধ্যে আছি। সেখান থেকে সম্পূর্ণ একটা ডাইরেকশনে যাওয়া, সেটা অনেকটা অনিন্দ্যবাবুর কৃতিত্ব। এবং সত্যি কথা যে কোনো লেভেলেই কোথাও সেভাবে কোনোদিন সঙ্গীতের সাথে যোগসূত্র ছিল না, কিন্তু রবীন্দ্র সঙ্গীত আমার প্রাণকে তৃপ্ত করে। আমার যত সারাদিনের টেনশন বা যে কাজটা আমরা করি তার মধ্যে সবটা তো সবসময় আনন্দ দেয় না, সৃষ্টির আনন্দ থাকে, আবার অনেক সময় টেনশন থাকে, অনেক সময় একটা চেজিং থাকে, না পাওয়ার অতৃপ্তি থাকে। সবটা এই সঙ্গীত একটা সুন্দর মাধুর্য দিয়ে সেটাকে অনেকটা শান্তির ভরে দেয়। এটা রিয়েল সেন্সে আমি বলছি। আমার লং জার্নিতে আমি প্রচুর ট্রাভেল নিই, সেখানে সবসময় আমার সাথে সঙ্গীতকে সাথী করি এবং ম্যাক্সিমাম রবীন্দ্রসঙ্গীত থাকে, সেটা শুনতেই থাকি আমি। আমার একটা ড্রাইভার ছিল, ছেলেটি খুব, এখন আর ও আমাকে চালাচ্ছে না একটু শারীরিক অসুস্থতার জন্য। সেই ছেলেটি আমাকে বলেছিল, দাদা আপনি তো সব রবীন্দ্রসঙ্গীত শুনে ফেলেছেন কয়েক হাজার, আর তো মনে হয় না। তো ওই ছেলেটা বলেছিল শুনতে শুনতে, কারণ ওরা অন্য গান শুনতে চায় আর আমি হয়তো 2.5 ঘন্টা যাচ্ছি, তো বিভিন্ন ধরনের শুনছি, এরকম একটা বিষয় ছিল। সেখান থেকে কাজ করতে এটা প্রায় 1.5 বছর ধরে চেষ্টা করেছি এবং গ্রামাটিক্যালি প্রত্যেকটা শব্দ ধরে আমার কাছে, আমি তো বুঝতে পারছি না যে কোন স্কেলে কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে। প্রায় 30 বার গেছি রাগিবের স্টুডিওতে, পরে ওরা শিলিগুড়িতে এসছে, সকাল থেকে বিকেল একটা লাইনের জন্য হয়তো 6 ঘন্টা ধরে চেষ্টা হচ্ছে না, কিন্তু স্যার বলে যাচ্ছে আরে কে বাত হয়, আরে হচ্ছে। বুঝতে পারছি আলটিমেটলি কি হবে কি হচ্ছে না বুঝতে পারছি না, কিন্তু ভেতরে একটা কিছু একটা হচ্ছিল যে চেষ্টা করো, লাগে না মুন্না ভাই টাইপের, চলো। তা সেইভাবে করলাম এটা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেস্টিনি মানুষকে একটা জায়গায় নিয়ে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আমি খুব ফ্যান ছিলাম। ইনফ্যাক্ট আমি উত্তম কুমার আর সৌমিত্র চ্যাটার্জির মধ্যে যখন অভিনয়ের অনেক তুলনা আসে, তার যে ছবিগুলো একসাথে কয়েকটা ছবিতে অভিনয় দেখেছি, স্ত্রী বা জিন্দের বন্দি, অপরিচিত, এই ধরনের ছবি, আমি তো ক্রিটিক নই, বলা ঠিক না, কিন্তু অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি গ্ল্যামারের ওই জায়গায় না থাকলেও হয়তো অভিনয়ের গুণে উনি সারপাস করেছেন কিছু কিছু ক্ষেত্রে উত্তম কুমারকে। আমার নিজের মনে হচ্ছে খুব আমার ছোটবেলার একটা স্বপ্নের নায়ক যেরকম থাকে, সেটা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। উনি এসেছিলেন, তার কবিতাগুলো রবীন্দ্রনাথের উনি পাঠ করলেন এবং ওনার একটা ইচ্ছে ছিল নর্থ বেঙ্গল যাবেন, জানুয়ারিতে প্রোগ্রাম হয়েছিল, কিন্তু তার আগে উনি চলে গেছেন। তো একটা অদ্ভুত অবস্থায় ছিলাম যখন, যেদিন উনি মারা যান আমি সেদিন নার্সিংহোমে COVID-19 20 দিন ছিলাম। তখন একটা মানসিক অবস্থা, একটা আবিষ্ট, একটা
খুব অদ্ভুত অবস্থার মধ্যে সেই সময়টা কাটলো। যাই হোক, তার আগে পরে লকডাউন সব মিলে একটা লং জার্নি হয়েছে এই অ্যালবামটা তৈরি করার। শুরু হলো, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেল তার মধ্যে, কেননা 8 মাস 10 মাসের লং গ্যাপ ছিল, লকডাউন ছিল। লকডাউনের পরে যখন কোভিডের ভয়াবহতা কমেনি, লকডাউনটা উইথড্র হয়েছে, তখন এসে স্টুডিওতে গেছি। পরে ওনারা গেছেন, কারণ তখন আমি কোভিড থেকে উঠেছি, আমার পক্ষে কলকাতায় আসাটা ঠিক সেরকম হচ্ছিল না। পরপর 3 দিনও এসেছি আমি কলকাতায় এই কাজের জন্য, কারণ আমি এসেছি পরের দিন আমার অনারেবল প্রাইম মিনিস্টারকে রিসিভ করার ছিল নভেম্বরে, এরকম হয়েছে। যাই হোক, একটা চেষ্টা করেছি এটা, এবং এইভাবে রিলিজ হওয়া আমি নিজে খুব কুণ্ঠিত যে এটা শিল্পের মাঝে যে কোন জায়গাটায় আছে এটা আমি বলতে পারবো না। আপনারা একটু শুনবেন, তাহলে ভালো হবে। আর সুবোধবাবু সুবোধদা আমাকে বলছিলেন যে করতে হবে, তার কারণ আমি ওনাকে বলছি আজকে নয়, কিন্তু আমি শিলিগুড়িতে, এটা তো আমার নিজের জায়গা, তো নর্থ বেঙ্গল ঘুরে ফিরে আমাদের হয় কি দিনের শেষটা হয় নর্থ বেঙ্গলে কি, তো যতই কলকাতায় থাকি আর যতই যাই হই, আমি শিলিগুড়িতে একটা অনুষ্ঠান করবো একটু খোলা জায়গায় আমার মতো করে সাজিয়ে। আমি সৌদাকে আমন্ত্রণ জানালাম, আপনারা এখানে যারা বসে আছেন তাদের মধ্যে কেউ যদি যেতে পারেন তাহলে খুব ভালো লাগবে। সেখানে আমি 2টো গান সেদিন ডেফিনেটলি সেখানে আমি করবো। আজকে আপনারা এখানে একটু দেখুন। প্রকাশিত হলো এই জীবন পূর্ণকরণ রবীন্দ্রনাথের কবিতার আলোচনা গ্রন্থ। এটা ঠিক অত সিরিয়াস মুড ছিল না, কিন্তু ধীরে ধীরে বিষয়টা খেলার থেকে একটু সিরিয়াস মুড নেয়। অনেক দিন ধরে প্রায় 1.5 বছরের একটা প্রচেষ্টা ছিল, মাঝখানে 8 মাস একটা লম্বা সময় কোভিডের জন্যে, লকডাউনের সময় আমি মূলত শিলিগুড়িতে থাকি, ওখান থেকে স্টুডিওতে আসা অসুবিধা ছিল। কিন্তু তারপর লকডাউন উঠে যাওয়ার পর ভরা কোভিড পিরিয়ডেও আমরা অনেক দিন স্টুডিওতে আসতে হয়েছে। ফাইনালি সেপ্টেম্বর মাসের শেষ রবিবার সৌমিত্র চট্টোপাধ্যায় উনি এসেছিলেন একদিন অল্প বৃষ্টি ভেজা সকালে, এবং 9টা রবীন্দ্র কবিতা উনি পাঠ করেছিলেন সেদিন টানা 1.5 ঘন্টার বেশি সময় ধরে। সেই কবিতা পাঠ এবং 7টি গান, এটা কোলাজ করা আছে গান এবং কবিতায়। এবং তারপর আমি নিজেও কোভিডে আক্রান্ত হই, প্রায় 1 মাস হসপিটালাইজ ছিলাম। সব মিলে একটা বাধা বিঘ্ন, এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশান, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের পথ চলতে হয়েছে। এবং আমি কোনো প্রাতিষ্ঠানিক শিল্পীও নই, এবং পূর্ব অভিজ্ঞতাও ছিল না। মনের আনন্দে, মনের তৃপ্তির জন্য মাঝে মধ্যে কোনো একদিন হয়তো 2-1টা গান করার চেষ্টা করেছিলাম, সেটাকে নিয়ে একটা সংকলিত রূপ, সেটা অরিন্দবাবু উনি প্রচেষ্টাটা নিয়েছিলেন। এটা একটা করতে করতে একটা প্রয়াস নেওয়া হয়েছে, দেখা যায় সেটা মানুষের যদি কিছুটা কাছে পৌঁছানো যায় তাহলে সেটা প্রয়াসটা অনেকটা সফল হবে বলে